দর্শক, সীমান্তের এখনকার খবর জানবো। সহকর্মীরা যুক্ত হচ্ছেন। ঠাকুরগাঁও সীমান্ত থেকে সহকর্মী মোহন ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এদিকে লালমনিরহাট সীমান্তে আছেন আরেক সহকর্মী মিলন পাটোয়ারি। কথা বলবো তাদের সাথে। মোহন, শুরুতে আপনার কাছ থেকে জানি বর্তমানে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন, আর পুশিন রুখতে বিজিবি কি ধরনের ব্যবস্থা সেখানে নিয়ে রেখেছে? অতিথি সীমান্তের বিষয়গুলো আমরা জেনেছি। বিজিবি সহ যারা এখানে আসলে নিরাপত্তা দায়িত্বে রয়েছে, বিশেষ করে বিজিবি এবং তাদের আসলে গোয়েন্দা যারা তৎপরতা রয়েছে, তাদের সাথে কথা বলে জেনেছি। আমরা একটু জানাই যে এখানে যারা ছিল ঠাকুরগাঁও সীমান্তের হরিপুর যে সীমান্তটি রয়েছে, সেখানে 11 জনকে তারা বিএসএফ মধ্যরাতে সরিয়ে নিয়েছে। আপনি জানেন যে গেল 2 দিন আগে তাদেরকে এখানে রাখা হয় এবং অনেকবার চেষ্টা করে হয়েছে যেন কোনোভাবে ঠাকুরগাঁতে এখানে যেন তাদেরকে পুশিং করানো যায়, বাট বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে তারা সেই জিনিসটি পারেনি। এবং 2 দিন সেখানে কিন্তু সীমান্ত রেখায়, অর্থাৎ শূন্য রেখায় সেই মানুষগুলো 11 জন মানুষ সেখানে আটকে ছিল, বিশেষ করে নারীরা, শিশুরা এবং কয়েকজন পুরুষ, এবং সেগুলো নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। বিশেষ করে এটা একটি মানবাধিকার লঙ্ঘন, চরম লঙ্ঘনের মধ্যেও কিন্তু মানবাধিকার কর্মীরা দেখছেন, যেহেতু তারা যে দেশের নাগরিক হন, তারা যদি অবৈধ হয় সেক্ষেত্রে একটা বৈধ চ্যানেলের মাধ্যমে তারা সেখানে পাঠাতে পারেন, কিন্তু কোনোভাবেই এইভাবে আসলে রাতের আধারে সীমান্ত দিয়ে ঠেলে কাউকে প্রবেশ করানোর মতো ঘৃণ্য অপরাধের আসলে নিন্দাও জানিয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে সরকারের অনেকে। এবং পঞ্চগড়ের সীমান্ত কিন্তু 10 জনকে গত 2 দিন যাবত তারা শূন্য রেখায় আটকে ছিল, তাদেরকেও বিএসএফ ঠেলে দিয়েছিল এবং বিজিবি এদিক থেকে যেন ঢুকতে না দেওয়ার ফলে তারা শূন্য রেখায় 2 দিন যাবত অবস্থান করছিল পানির মধ্যে। তাদেরকেও বিএসএফ গতকাল রাতে, মধ্যরাতে বিশেষ করে ভোরবেলায় সরিয়ে নিয়েছে বলে কিন্তু আমরা সদর দপ্তর বিজিবির রয়েছে যেটা সেদিক থেকে আমরা জেনেছি। এবং সদর দপ্তর থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে সারা দেশের প্রায় 21টি সীমান্ত দিয়ে যে বিএসএফের পুশিনের জন্য ঠেলে দেওয়ার মানুষজনকে ঠেলে দিচ্ছিল বাংলাদেশে, সেই ধরনের কোনো মানুষে এখন আর কোনো শূন্য রেখা বা সীমান্ত রেখায় নেই। মোটামুটি সবাইকে তারা সরিয়ে নিয়েছে। যেহেতু আজকে থেকে 4 দিনের একটি সম্মেলন শুরু হয়েছে নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন, এবং প্রতি বছরে আসলে হয়ে থাকে। এবং এ বছরের সেই সম্মেলনে আমরা জেনেছি এটার প্রধানতম এজেন্ডাই হচ্ছে আপনার এই সীমান্তে যে পুশিং গত 2025 সাল থেকে বিএসএফ শুরু করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশ চরম যে বিরোধিতা করে কথা বলবেন বলে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। এবং আপনি জানেন যে বিএসএফ প্রায় সময় বাংলাদেশের সীমান্তে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, সেই বিষয়গুলো তুলে ধরবেন। এবং যেহেতু বাংলাদেশের সাথে বিএসএফ এর বা ভারতের প্রায় 4,500-এর উপরে বর্ডার রয়েছে বা সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের যে সেন্ট্রাল সরকার রয়েছে তারা একমত হয়েছে, সেই জায়গায় কিভাবে সে কাঁটাতারে বেড়া দিবে সেই বিষয়গুলো আসলে সেই মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে আলোচনা হবে। এই ঠিক আজকে যখন মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে, সেই দিনে যে অবশিষ্ট শূন্য রেখায় আটকে ছিল পুশিনের মাধ্যমে জনগণ বা সাধারণ মানুষ, তাদেরকে সরিয়ে নিয়েছে বিএসএফ। সেটাকে আসলে সাধুবাদ জানাচ্ছেন যারা এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন। মোটা থেকে বলতে গেলে অতিথি এখানে যারা শূন্য রেখায় আটকে ছিল তারা এখন কেউ নেই, সবাইকে বিএসএফ সরিয়ে নিয়েছে। তবুও বিজিবি তাদের যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থান ধরে রেখেছে যেন কোনোভাবেই কোনো নাগরিক বা সাধারণ মানুষ যারা ভারতের বা অন্য দেশের বা অন্য নাগরিক যারাই থাকুক পুশিনের মাধ্যমে বা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, সেই বিষয়টা তারা গুরুতরভাবে দেখছে। মোহন, আপনার কাছ থেকে আমরা ঠাকুরগাঁও সীমান্তের অবস্থা জানছি, আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন। চলে যেতে চাই লালমনিরহাটে। মিলন, যেমনটি আমরা খবরে জানছিলাম যে শূন্যরেখায় অবস্থান করা সেসব নাগরিককে আসলে সরিয়ে নিয়েছে বিএসএফ। জানতে চাই যে লালমনিরহাট সীমান্তে বিজিবির এখন সতর্কতা কতটা চোখে পড়ছে? অদ্যতি লালমনিরহাট সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীরা সতর্ক অবস্থা রয়েছে। লালমনিরহাটে 284 কিলোমিটার যে তাদের যে ভারতীয় যে কাঁটাতারের বেড়া রয়েছে, এবং সেই কাঁটাতারের বেড়া যে অঞ্চলগুলো রয়েছে সেখানে নজরদারিতে রয়েছে বিজিবির এবং বিজিবির বিভিন্ন পয়েন্টে, সীমান্তের পয়েন্টে অবস্থান নিয়েছে। এবং বিশেষ করে যে নো ম্যাচ ল্যান্ডের মধ্যে বাংলাদেশি কৃষকের যে কৃষি পণ্য রয়েছে, সেই সমস্ত কৃষি পণ্য নিয়ে আসতে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং দুর্গাপুর সীমান্তে গত শুক্রবার পুশিনের চেষ্টা করেছিল, এবং এর কারণে এই অঞ্চলে যে গ্রামবাসী রয়েছে এবং প্রতিটি গ্রামবাসীর মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে যেহেতু প্রতি রাতে বিএসএফ এই সীমান্ত পয়েন্ট দিয়ে তারা যেহেতু
পুষিনের চেষ্টা করে। এই কারণে এই এই স্থানীয় গ্রামবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও যে অতটি পানবাড়ি যে সীমান্তিক কলসির মুখ, সেখানে গতকালকে রাতে 50 জন এই 50 জনকে পুষিনের চেষ্টা করে, কিন্তু সেখানে বিএসএফ, বিজিবি এবং গ্রামবাসীর মধ্যে প্রতিরোধের মুখে তারা বিএসএফ তাদেরকে নিয়ে যায়। তবে এভাবে বিএসএফ প্রতি সন্ধ্যার পর থেকে গাড়িতে করে বিভিন্ন পয়েন্টে, সীমান্ত পয়েন্টে পুষের চেষ্টা করার কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তবে দুর্গাপুর সীমান্ত এবং পানবাড়ি সীমান্ত, অন্যান্য সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে বিজিবি বিএসএফ কখন কোন দিক দিয়ে সন্ধ্যার পর তারা পুষিনের চেষ্টা করে। তবে গ্রামবাসী এবং এটি প্রতিহত করার জন্য সতর্ক অবস্থান রয়েছে, যেমনটি আপনার মাধ্যমে আমরা জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মীরা যুক্ত হয়ে সীমান্ত পরিস্থিতির খবর আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ। এদিকে বাংলাদেশ ও ভারতের দুই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে আজ। সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও পুশিন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের মধ্যেই ভারতের নয়াদিল্লিতে বসছে এবারের সম্মেলন। সীমান্তে বিএসএফ কর্তৃক প্রত্যেকটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের ঘটনা ও অপরাধমূলক কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরা হবে এবারের সীমান্ত সম্মেলনে। সীমান্ত হত্যা, পুশিন বন্ধ, আকাশসীমা লঙ্ঘন করে ভারতের ড্রোন, হেলিকপ্টার ব্যবহার, অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন, স্থায়ী সীমান্ত পিলার স্থাপন এবং আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা বন্ধ সহ গুরুত্বপূর্ণ এজেন্ডা বৈঠকে তুলে ধরবে বিজিবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটি হবে সীমান্তরক্ষী পর্যায়ের প্রথম সম্মেলন। দর্শক, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। জানি না আমাদেরকে কি ক্ষতিপূরণ দেবে। এটা ইট ইজ দ্য ম্যাটার ইন বিটুইন দ্য ডিসিজড এন্ড দ্য হসপিটাল, নাথিং উইথ দ্য মিনিস্ট্রি। আমরা দেখবো আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লোক। আগামীকাল 2 দিন আমরা সময় দিয়েছি। ওই জিনিসটা এখানে আমরা আলাপই করতে চাই না, ওটা তাদের ব্যাপার। উই আর নট ম্যানেজ, দে আর ম্যানেজ ম্যাডলি। আমরা আমাদের অবস্থানে ইনশাল্লাহ ঠিক আছি। ইট ইজ এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব। এটা নিয়ে আমাদের সচিব মহোদয় নিজে ওনারা বলবেন, আন্দোলন তো মানুষ করবেই, গণতান্ত্রিকদের যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে। উইল অ্যাকসেপ্ট দ্যাট। যেটুকু গ্রহণযোগ্য না তাদের বাবার শোনা ডেকে আমরা বুঝাবো। এই যে ওনারা দুজন যাচ্ছে না, এখনো তো ওই পর্যায়ে যায় নাই, ওরা কাজ করতেছে। ইট ইজ এ থ্রেট ফ্রম আস। তারা সেবা দিচ্ছে, কিন্তু সেবা অব্যাহত রাখছে। যে ওনারা আলোচনা আমরা আগে থেকে তো চেষ্টা করছি। ওনারা মাত্র গতকাল আমাদেরকে বলেছেন, আজকে আমাদের 2 জন প্রতিনিধি সম্মানিত যাচ্ছেন কথা বলার জন্য। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখেন, এটা বোথ এন্ড থেকে কাজ হতে হবে। ওনারাও বুঝতে হবে ওনারাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। সংসদীয় কমিটি আছে, সেখানে আপনি বলেছিলেন যে গত 1.5 বছরে 18 মাসের যে হামের টিকা হয়নি, ওটা ওই সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর আপনি বলছেন তাদের দোষে হয়নি। সে কিন্তু বলেন আসলে কি হয়েছে না, ওইটা তো পরবর্তীতে আমরা এখনো পুরো শেষ করতে পারি না। বোন, আপনাদেরও তো আচ্ছা আমি বলি আপনাদেরকে একটা, আপনারা তো অনেক প্রশ্ন করেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা এখন সব যে ইন্টারনি ভাইদের বলবেন যে দেখেন আপনারা রুগীর স্বাস্থ্যসেবা বন্ধ করবেন না, আপনারা আপনাদের দাবি নিয়ে আগায়, এটা বলবেন আপনারা। স্বাস্থ্য খাতের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সময় মতো হামের টিকা না দেওয়ার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসনের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আজ মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ 5 থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। গেল মাসে তাদের বিচারের দাবি ও আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু করতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। এতে ডক্টর ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের ভূমিকা তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।
হাম ও অন্যান্য টিকার ক্রয় প্রক্রিয়া রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে স্থানান্তর ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের কাছেও আবেদন করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি চেয়েও রিট আবেদন করা হয়। দর্শক, সিএমএম কোর্টে আছেন সহকর্মী মাইনুল মারুফ। এই রিট পিটিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো তার কাছ থেকে তথ্য। মাইনুল, আদালত কি মামলাটি নিয়েছে কিনা এবং ডক্টর ইউনূস ছাড়া আর কে কে আছেন বিবাদীর তালিকায়? আসলে আর কে কে আছেন বিবাদীর তালিকায় সেটি এখনো নিশ্চিত নয়, তবে তিনি মাত্র এসেছেন। আদালত মামলা গ্রহণ করবেন কিনা সেটিও বিবেচ্য বিষয়, কারণ এর আগেও দেখেছি যে এইরকম মামলার কয়েকজনই আবেদন করেছেন, সেই আবেদন কিন্তু গ্রহণ করা হয়নি। হাইকোর্টেও বেশ কয়েকটি রিট হয়েছে, কোনোটিতে আদালত তদন্তের নির্দেশনা দিয়েছেন, কোনোটি খারিজ করে দিয়েছেন। তবে আজকে যিনি মামলা করতে এসেছেন তার সম্পর্কে যদি একটু বলি, তিনি কিশোরগঞ্জ ৫ আসনের বিএনপির বহিষ্কৃত নেতা এবং স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি শেখ মুজিবুর রহমান ইকবাল, এবং তিনি এর পাশাপাশি তার আরও পরিচয় রয়েছে, তিনি বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, এবং এছাড়াও তার সাথে ওই গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের কিন্তু অভিযোগ রয়েছে। এবং তিনি কিন্তু যে হামে যে শিশু মারা গিয়েছেন, যত শিশু মারা গেছেন তার তদন্ত এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেই কিন্তু এই মামলা করতে এসেছেন। এবং এই মাত্রই কিন্তু তিনি আদালতে প্রবেশ করেছেন। আদালতে আবেদন দেওয়ার পর এর উপরে শুনানি হবে। শুনানির পর আদালত যদি মামলা গ্রহণ করেন তাহলে মামলা হবে, পরবর্তীতে আদালত হয়তো কোনো বাহিনীকে এই মামলা তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন যদি আদালত মামলা গ্রহণ করে। আর যদি গ্রহণ না করে তাহলে তো বিষয়টি তো এখানেই আর মামলা হলো না। এর আগে আমরা বলি বাংলাদেশে বিগত প্রায় ৩ মাসে প্রায় ৫০০ বেশি, প্রায় ৬২০ জনের মতো শিশু হামে মারা গিয়েছে, এবং আরও অনেকেই কিন্তু আক্রান্ত হয়েছে। ১০,০০০-এর মতো শিশু একদম নিশ্চিতভাবেই হামে আক্রান্ত হয়েছে। এর বেশি প্রায় ৮০ থেকে ৯০,০০০ শিশুর হামের লক্ষণও দেখা গিয়েছে। সব মিলে বলা যায় যে হাম বাংলাদেশে একটি প্রাদুর্ভাবের মতোই ছড়িয়ে পড়েছে। এর পেছনে অনেকেই টিকার দেওয়ার ব্যর্থতাকে দায়ী করেছেন, যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য এসেছে টিকার ক্রয় সংক্রান্ত জটিলতা নয়, অন্যান্য কারণও ছিল এর পেছনে। তবে যিনি মামলা করতে এসেছেন তিনি কিন্তু বলছেন যে হামের পেছনে একটি সরকার দায়ী, এবং সেই সরকারের বিরুদ্ধে তিনি মামলা করতে এসেছেন। যদিও বিভিন্ন নথি বলছে, বিভিন্ন সময় পত্রিকার যে সকল তথ্য সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হামের টিকাও তখনও ছিল। এছাড়া এর মধ্যে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেখানে নার্সরা বা যারা টিকা দেয় তারা বিভিন্ন সময় বিক্ষোভ করছে, ফলে টিকাদান কর্মসূচিও ঠিকমতো হয়নি, ক্যাম্পেইন হয়নি দীর্ঘদিন ধরে। সব মিলে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এর পেছনে যে শুধু ইউনূস সরকারই দায়ী বা তার গাফিলতি ছিল তা নয়, পূর্ববর্তী সরকারকেও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমগুলোতে তাদেরও দায়ের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। সব মিলে বলা যায় যে তবে উনি কিন্তু পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে মামলা করতে আসেনি, বা তাদের কোনো বা অন্য কারো সংশ্লিষ্টতার বিষয়ে কিন্তু আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি তার নিয়ে কিন্তু মামলা করতে আসেনি। উনি শুধুমাত্র ইউনূস সরকারের বিরুদ্ধে কিন্তু বা ইউনূস সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলাটি করতে এসেছেন। মাইনুল, আপনি আছেন সেখানে এবং খবরাখবর রাখছেন, যেমনটি আপনি বলছিলেন যে মামলা গৃহীত হবে কিনা সেটিও দেখার বিষয়। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানবো। সিএমএম কোর্ট থেকে সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এরপর শুরু হবে মামলার সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ৪ আসামি। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর শাখা থানা শাখা সভাপতি নাইমুল হাসান রাসেল, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। বাকি সবাই পলাতক। ১০ মে প্রসিকিউশনের আনা ৩টি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে ২৮ জনের বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন গ্রেপ্তার ৪ আসামি। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে আপিল নিষ্পত্তিতে বছরের পর বছর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে থাকা চাঞ্চল্যকর মামলা শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করলে তা আগামী রোববার থেকে কার্যকর হবে। ৭ জুন আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের প্রস্তাবের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী।
কোনো মুলতবি ছাড়াই এই মামলাগুলো শুনানির জন্য আইন কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় নিম্ন আদালতে ঘোষণার পর এই উদ্যোগ নেওয়া হয়। 6 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, আজকে কখন থেকে শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেছেন এবং আন্দোলনকারীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কি কিছু বলেছে? অদিতি, স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনের বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা তারা গতকালকে থেকে কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি হচ্ছে যে তাদের 6 দফা যে দাবি আছে সেই দাবিতে তারা গতকালকে থেকে কর্মবিরতি পালন করছেন। আজ সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন। ইন্টার্নি চিকিৎসকরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে সরাসরি চলে যাচ্ছি একজন ইন্টার্নি চিকিৎসকদের সাথে কথা বলবো। তাদের কি দাবি যদি একটু আমাকে বলেন যে আপনার দাবি। ফিমেলদের থেকে একজনকে। আচ্ছা, আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে বিসিপিএস থেকে যে প্রহসনমূলক একটা নোটিশ দেওয়া হয়েছে সেটা উইথড্র করতে হবে, আর স্বাস্থ্য সুরক্ষা আইন সেটা নিশ্চিত করতে হবে। আমাদের যে ইন্টার্নদের যে বেতন আছে এবং মিড লেভেলদের যে বেতন ভাতা আছে সেটা বৃদ্ধি করতে হবে। তো আরও 6 দফা দাবির মধ্যে আছে যে আমাদের যে বিসিএস এজ লিমিটটা আছে 32 পর্যন্ত। আমাদের ডিগ্রিটা তো আসলে 6 বছরের, যেখানে জেনারেল অন্যান্য মেজর আছে তাদের হচ্ছে গিয়ে 4 বছরের ডিগ্রি, আমাদের এখানে 6 বছর লেগে যায়। সো আমাদের এজ লিমিটটা 32 থেকে 34 করতে হবে। তো এই দাবিগুলো নিয়ে আমরা মূলত আসলে মাঠে আছি। আমাদের কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে, আজকেও সেটা কর্মবিরতিতে চলছে। আর আমাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আছে তারা আজকে ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য সচিব স্যার এবং ডিজি হেলথ স্যার ওনাদের সাথে আজকে একটা মিটিং আছে 3টার সময়। তার জি, ইমার্জেন্সি পেশেন্ট যেটা আছে, আমাদের তো হসপিটাল শাটডাউন চলছে না। আমাদের ইন্টার্ন এবং আজকে থেকে প্রাইভেট ট্রেনি যারা আছে তারা কর্মবিরতিতে এসেছে, কিন্তু এবারও আজকে আমাদের হসপিটাল কিন্তু ওপেন আছে। হসপিটালে আমাদের প্রফেসর স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার স্যাররা কিন্তু চিকিৎসা সেবা চালু রেখেছে। অদিতি, শুনলেন যে যারা ইন্টার্নি চিকিৎসক যারা আছেন তারা বলেছেন যে ইমার্জেন্সি যেগুলো আছে সেই সেবা তারা প্রদান করবেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই আন্দোলনে তাদের কোনো প্রভাব পড়ছেন, যারা মিড লেভেলের ডাক্তার আছেন এবং চিকিৎসক আছেন তারা সেবা দিয়ে যাচ্ছেন। অদিতি, ধন্যবাদ দিদার। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম কর্মবিরতির খবরাখবর এবং তাদের দাবি দাওয়াগুলো সম্পর্কে। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুবদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতবিনিময় সভায় এই মুহূর্তে কথা বলছেন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং পুরো দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। প্রতিটি নেতা কর্মীর প্রতি তার ভালোবাসা রয়েছে, স্নেহ মমতা রয়েছে। কিন্তু আমরা খেয়াল করব যে পদ আমাদেরকে দেয়া হয়েছে এই পদের যাতে আমরা অপব্যবহার না করি। যুবদল যাতে সারা বাংলাদেশের যুবকদের একটি আদর্শের সংগঠনে পরিণত হতে পারে। এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেই আপনারা অসংখ্য যুবকের মডেল হতে পারেন আপনারা, এবং আপনাদেরকে মডেল মনে করেই কিন্তু আমরা এই কমিটিতে রাখার চেষ্টা করেছি। অতএব যে পদ আপনাদেরকে দেওয়া হয়েছে আমি মনে করি দলের এটা একটি আমানত। আপনারা আগামী দিনে যুবদলের সুনাম বৃদ্ধি হবে এই কাজগুলো করবেন। যে কাজগুলো করলে যুবদলের দুর্নাম হবে, দয়া করে এই কাজগুলো আপনারা করবেন না। আপনার সামনে সে যেই হোক, যদি কোনো অন্যায় করে আপনি প্রতিহত করবেন এবং তার জন্য সাংগঠনিক যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদায়িত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি গত 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের অনেক যুবদলের নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সর্বশেষ জুলাই আন্দোলনের সময় আমাদের 79 জন যুবদলের নেতা কর্মী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে অন্ধ হয়ে গিয়েছেন। আমরা আমাদের শহীদ হওয়া ভাইদের, যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে, তাদের
সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। নয়াপল্টনে যুব দলের মতবিনিময় সভায় এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। সেখানে কথা বলছেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম স্বপন। দীর্ঘ ৭ বছর পর ১ আগস্ট চালু হবে বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল। এজন্য কাজ চলছে দ্রুত গতিতে। তবে সাবস্টেশন সহ বৈদ্যুতিক কাজের দরপত্র মূল্যায়ন এখনো হয়নি। ঠিকাদার নিয়োগ করে অবশিষ্ট কাজ জুলাইয়ের মাঝামাঝিতেই সম্পন্ন হবে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। বিধান সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভবন নির্মাণের কাজ 4 বছর আগেই শেষ। তবে হাসপাতাল চালুর জন্য আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং লোকবলের প্ল্যান তৈরি করা হয়েছে। তবে শুরুতেই চালু হবে বহির্বিভাগ। তো স্থাপনা ছাড়া বাকি যা কিছুই প্রয়োজন একটা ডিটেল প্ল্যান আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, যে প্ল্যানটা আমি অলরেডি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে দিয়ে দিয়েছি। পাশাপাশি আউটডোর চালু করার জন্য যা দরকার সেই চাহিদাটাও আমরা এখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে বসে এটা ঠিক করে আমরা এখন 1000 কিলোভোল্টের সাব স্টেশন, 500 কিলোভোল্টের জেনারেটর আর অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থার দরপত্র পুনরায় আহ্বান করা হয়েছে। ঠিকাদার নিয়োগ হলে দ্রুততার সাথে কাজ নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন হয়ে যাবে। এই বরিশাল শিশু হাসপাতালের সাবস্টেশন, জেনারেটর, এসি এবং এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন যেটা বলে তার সকল অঙ্গের কাজের আমরা দরপত্র আহ্বান করেছি। বর্তমানে দরপত্র মূল্যায়ন কাজ চলমান আছে। হাসপাতাল চালু হলে এখানে শিশুদের জন্য আইসিইউ এবং এনআইসিইউ পরিষেবা থাকবে। সব মিলিয়ে এখান থেকে সম্মিলিত চিকিৎসা দেয়া হবে। এখানে আউটডোর আছে, ইনডোর আছে। ইনডোরের মধ্যে এনআইসিইউ থাকবে, আইসিইউ থাকবে, আর ইনডোর কেয়ারের যত কিছু সুস্থ ফ্যাসিলিটি এখানে থাকবে। হাসপাতালটি ঘুরে দেখে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সবকিছুর জন্য প্ল্যান তৈরি আছে। বাকি কাজ শেষ করে আগস্ট মাসে এর আউটডোর পরিষেবা চালু করা হবে। আগস্ট মাস নাগাদ আমরা কিছু কাজ, শিশু হাসপাতালের কিছু কাজ, কিছু সেবা আমরা শুরু করতে পারবো। তারপরে পর্যায়ক্রমে হয়তো ডিপার্টমেন্টের সংখ্যা বাড়বে, হাসপাতালের গুণগত মান আরও বাড়বে, কিন্তু শুরুটা আমরা আগস্টেই করতে চাই। 200 শয্যার বিভাগীয় এই শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2017 সালে। বিধান সরকার, 71, বরিশাল। যানজট নিরসন ও আধুনিক পরিবহন ব্যবস্থা নিশ্চিতে চট্টগ্রামে মাটির নিচে মেট্রো রেল ও ওপরে মনোরেলের সমন্বয়ে একটি আধুনিক সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষ এবং এ বিষয়ে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে এরই মধ্যে বৈঠক ও প্রস্তাবিত রুট পরিবর্তন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে বলছেন সংশ্লিষ্টরা। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আয়তনে ক্রমান্বয়ে বাড়ছে প্রায় 70 লক্ষ মানুষের বসবাসের নগরী চট্টগ্রাম। বন্দর নগরী হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির খোঁজে আসা মানুষের ভিড় বাড়ছে, সেই সাথে বাড়ছে যানবাহনের চাপ। কিন্তু শহর সম্প্রসারণের সাথে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় নগরীতে বাড়ছে যানজটের ভোগান্তি। তবে এবার চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে মেট্রো ও মনোরেলের সমন্বিত প্রকল্প পরিকল্পনা হাতে নিয়ে এগুচ্ছে সরকার। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল সিটি মেয়রকে সাথে নিয়ে সম্ভাব্য রুটগুলো পরিদর্শন করেছেন। মনোরেল, রাস্তা, ওয়াটারওয়ে সবকিছু বিবেচনা করে, সমস্ত কিছুর সমন্বয় করে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করব। তারপরে আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রুটের উপর আমরা ফিজিবিলিটি স্টাডি করব। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত 25 কিলোমিটার মাটির নিচে মেট্রো রেলের মূল রুট তৈরির সম্ভাব্যতা যাচাইয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথেও বৈঠক করেছে দলটি। একই সাথে মনোরেল নিয়ে কথা বলেছে সিটি কর্পোরেশনের সাথে। আমরা তাদেরকে অনুরোধ করেছি এই প্রকল্পের সম্ভাব্যতা যাতে সঠিকভাবে যাচাই করা হয়, যাতে এই প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি উপকারী প্রকল্প হয়। এদিকে বহদ্দারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত মেট্রোর মূল রুট পরিকল্পনা করে তার সাথে ফিডার রুটগুলো মনোরেল দিয়ে সমন্বিত করে সাজানোর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে, জানান প্রকল্প পরিচালক। মেইন ব্যাকবোনটা হচ্ছে মেট্রো লাইন আসলো এবং আপনার যে ফিডার লাইনগুলো মেট্রো লাইনকে হাব দিয়ে কানেক্ট করবে, এগুলো আমরা মনোরেল দিয়ে করতে পারি কিনা। চট্টগ্রামের মানুষের যানজটের ভোগান্তি কমানোর বিষয়কে প্রাধান্য দিয়ে নগরীতে মেট্রো রেল বা মনোরেল স্থাপনের বিষয়টি গুরুত্ব পাবে, জানান সিটি মেয়র। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়া,
এবং সেটা খুব নিরাপদে দেওয়া এবং সেটা খুব স্বল্প সময়ের মধ্যে তারা যাতে সেখানে যেতে পারে উইদাউট এনি শর্টস অফ ট্রাফিক এবং এজ ওয়েল এজ কস্ট এফেক্টিভ। চট্টগ্রাম নগরীতে বর্তমানে সড়কের পরিমাণ 1046 কিলোমিটার, আর নগরীতে চলাচলের জন্য নিবন্ধিত যানবাহনের সংখ্যা 3,94,443টি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। মৌসুমী বায়ুর প্রভাবে দেশে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আজও কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। দেশের কয়েক জেলায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকা ও আশপাশের এলাকায় আজ বেলা 1টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস আছে, তবে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে সোমবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এখন যে বৃষ্টি হচ্ছে তা এই পশ্চিমা লঘুচাপের কারণেই।